আপনারা ইতোমধ্যে এই নিউজটি অনেকবার দেখে ফেলেছেন। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে হত্যা করা হয়েছে। বলা হচ্ছে যে ওই ফ্যামিলির কর্তা তিনি এ কাজ করেছেন। তিনি মাদকাসক্ত ছিলেন, ফলে পারিবারিক কলহ, টাকা পয়সার লেনাদেনা, কিছুটা পরকীয়া সব মিলিয়ে তিনি নিজের যে ক্রোধ সেটা সংবরণ করতে না পেরে ছোট 3 শিশু কন্যা এবং তার শ্যালক, তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা দেখছিলাম যে বটি দিয়ে বা দা দিয়ে হত্যা করা হয়েছে সেটা কিন্তু পুলিশ উল্টে পাল্টে দেখছিল। একটা কথা বলা যায়, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, এটা আশ্চর্যের কিছু নেই। আর এটা শুধু স্বামী স্ত্রী নয়, একসাথে বসবাস করলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বাবা ছেলেতেও ঝগড়া হতে পারে, বাবা মায়ের মধ্যেও ঝগড়া হয়, মা ছেলেতেও হয়, বন্ধু বান্ধবদের মধ্যেও হয়। অর্থাৎ মানুষের এই যে যাপিত জীবন, এই জীবনে চলতে গেলে একটু লাগালাগি, একটু বিতণ্ডা, একটু তর্কাতর্কি, একটু মারামারি হয়ই, হতে পারে। এটা থেকে আপনি হয়তো একেবারে মুক্ত থাকতে পারবেন না, কিন্তু সেটার একটা মাত্রা আছে। এখন বলা হচ্ছে যে পারিবারিক কলহ প্রত্যেকটি ফ্যামিলিতেই আছে, কম বেশি, হয়তো কম, কারোটা হয়তো বেশি, বা কারোটা হয়তো ক্রনিক। ঝগড়া লেগেই আছে, ক্রনিক আর কি, ঝগড়া আর থামে না। তবে এই সমস্তের কিন্তু একটা পথ আছে, সেটা হচ্ছে আলোচনা। আরেকটা হচ্ছে সবসময় বিশ্বাস রাখতে হবে এই বিষয়টিতে যে আমি যে কাজটি করছি, অর্থাৎ অন্যায় কাজ, সেই কাজের যে পরিণতি সেটা কি। এখন এই যে সংসারের কর্তা ব্যক্তি, সে যে মাদকাসক্ত হয়ে এই কাজটি করলো, তার কিন্তু ওই সেন্স হয়তো তখন ছিল না যে এই হত্যার পর কি হতে পারে, এর পরিণতি কি হবে, এর ফলাফল কি হবে। ফলে ওই রকম একটা অবস্থায় সে কিন্তু ভিডিও করেছে পর্যন্ত। 3টি শিশু সন্তান শুয়ে আছে ফ্লোরে, রক্তে ভেসে যাচ্ছে কাঁথা, বালিশ, বেড কভার, চাদর, সব কিছু। শ্যালক খাটে শুয়ে আছে, সেখানে খাট ভিজে যাচ্ছে। আর নির্মমভাবে স্ত্রীকে মেরে মুখে কিছু গুঁজে দিয়ে জানালায় 2 হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে। দেয়ালে রক্তের দাগ, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। এইগুলোর ছবি ভিডিও তুলে সে আবার নিজের মনের মধ্যে এটা জেগেছে যে এই যে অন্যায় করলাম, এটা থেকে মুক্তি তো আর মিলবে না, জানাজানি তো হবেই, এবং আপাতত আমাকে পালাতেও হবে। ফলে তথ্যটি জানিয়ে দেই যে আমি তো খুন করেছি। তো আত্মীয় স্বজনকে জানিয়ে দিয়েছে যে আমি মেরে ফেলেছি। এখন সে পলাতক, তাকে খুঁজে বের করা তো আর কঠিন কিছু নয়। প্রিয় বন্ধুগণ, আমরা মানুষ, আমাদের নিয়ন্ত্রণ করতেই হবে। মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া হয়, বিবাদ হয়, সত্যিকার অর্থে তখন মনে হয়, একটা উদাহরণ দিই, আমার এক সাবঅর্ডিনেট, সে আমাকে প্রায়ই তার পারিবারিক কথাগুলো বলার চেষ্টা করত, যেহেতু আমাকে সে পছন্দ করত এবং বস হিসেবে সে আমাকে
এতটাই বিশ্বাস করতো যে বসের কাছে বললে বস হয়তো কিছু একটা সান্ত্বনার বাণী দেবে, ফলে তার হয়তো ভালো লাগবে বা সে হয়তো সেইভাবে তার সাংসারিক যে ঝামেলা সেটা সুরাহা করে নেবে। সেই জন্য সে কিছু কিছু কথা আমাকে বলতো। তো আমাকে একদিন বলল, স্যার, সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগে, খুব বড় বিষয় তাও নয়, কখনো কখনো ছোটোখাটো বিষয়েও বেশ ঝগড়া, তুমুল ঝগড়া, এবং এমন ঝগড়া তখন মনে হয় যে বউটাকে জবাই করি। একেবারে এইভাবেই আমার সাবঅর্ডিনেট কথাটি বলেছে যে স্যার, মনটা চায় বউটাকে একেবারে দা দিয়ে বা বটি দিয়ে বা ব্লেড দিয়ে জবাই করি। বউ কথা শোনে না, বউকে নিয়ন্ত্রণে রাখতে চায়, নিয়ন্ত্রণে থাকে না, বউ খরচ বেশি করতে চায়, বউ সামান্য একটা কথা শব্দ নিয়ে বিতণ্ডা শুরু করে দেয় এবং সামান্য বিষয়ে খুব গভীর, কঠিন, তীব্র প্রতিক্রিয়া দেখায়। ফলে তখন মনে হয় যে বউটাকে জবাই ছাড়া আর কোনো পথ খোলা নেই, এতে জেল, জরিমানা, ফাঁসি, আরও যা যা কিছু হবার হোক, তবু জবাই করলে তার কণ্ঠরোধ হয়ে গেল, তার হাত পা চলল না, এই যে ছুঁড়ে ফেলে কাচের গ্লাস, বাসনকোসন, বা স্বামীর গায়েও হাত দেয়, সন্তানাদির গায়ে হাত দেয়, নিজের গায়েও হাত দেয়, অর্থাৎ নিজেকেও নিজে প্রহার করে, রাগে ক্ষোভে বউ নিজের গায়ে নিজে প্রহার করে, রক্তাক্ত করে। তখন স্বামী হিসেবে মনে হয় যে এই বউটিকে জবাই করি। কিন্তু স্যার, এই কথাটি মনে আসলেও আবার চিন্তা করি, জবাই করার পরে কি হবে? এখন তো যাই আছে, জবাই করিনি, তর্ক বিতর্ক হচ্ছে, চলছে সংসার, কিন্তু জবাইটা হয়ে গেলে তখন কি হবে? তো আমি তখন বলতাম যে ঠিকই, এই যে আপনি ভাবছেন যে জবাই করে ফেলি, এই ফিলিংসটা কিছু লোকের মধ্যে হবেই। যখনই বিতণ্ডা করে, যুক্তি বোঝে না, কথা শোনে না এবং সামান্য বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায়, নেগেটিভ প্রতিক্রিয়া, তখন তো মন চাই যে এটাকে শেষ করে দেয়া ছাড়া আর পথ নেই। কিন্তু এই যে আপনি কন্ট্রোল করার চিন্তা করেন, এটাই হচ্ছে আপনার মনুষ্যত্ব, অর্থাৎ মানবিক আচরণ হচ্ছে এটাই, যে আপনি নিজেকে কন্ট্রোল করবেন, আপনি নিয়ন্ত্রণের বাইরে যাবেন না। আর গেলেই তখনই দেখবেন যে যত ঝামেলা, ঝক্কি, যত আইনি ব্যাপারগুলো সামনে আসবে এবং এটার জবাবদিহিতা করা কঠিন। এরপর যখন আমি প্রশ্ন করলাম, তাহলে আপনার সংসারে সুখের সময়গুলোও তো আসে, একগাল হাসি হেসে সেই সাবঅর্ডিনেট বললেন, স্যার অবশ্যই এমন সময় যায় সংসারে, স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক, গভীর সম্পর্ক হয়ে যায় বা থাকে কখনো কখনো, মনে হয় যে বউয়ের চেয়ে আপন আর কেউ নেই, কেউ নেই। কখনো কখনো বাবা মার চেয়েও, সন্তানের চেয়েও বউকেই আপন মনে হয়, যে বউয়ের মতো এত আপন, এত সুন্দর সম্পর্ক, এত মধুর সম্পর্ক, এত বেহেশতি সম্পর্ক, এত তীব্র গাঢ় আকর্ষণের সম্পর্ক আর কোনো সম্পর্কের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় বউটাকে চাঁদ বানিয়ে ফেলি, চাঁদের সাথে তার তুলনা করি। তুলনা নয়, চাঁদের সাথেও তোমার তুলনা করা যাবে না। ওই যে একটা গান আছে না, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে রয়ে যেতে, তুমি নদী হতে যদি দূরেই বয়ে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। তো এখন বউকে মনে হয় যে চাঁদের সাথেও তার তুলনা দেওয়া যাবে না, কারণ চাঁদে কলঙ্ক আছে। কিন্তু আমার এই বউ এত মজার, এত আনন্দের, এত ভালোবাসার যে তুমি তোমার তুলনা, তোমার সাথে আর কারো তুলনা হয় না। তো আমি তখন বললাম, এটাই হচ্ছে সংসার। অর্থাৎ এখানে ঝড় তুফান, এখানে বজ্রপাত, আবার এখানে ফুলের বাগান, বেহেশত, এই সব কিছুর মিশেল আসলে সংসার। এটাকে মানিয়ে যে চলতে পারলো, সেই হচ্ছে প্রকৃত পুরুষ, সেই প্রকৃত মানুষ, সেই হচ্ছে দায়িত্বশীল মানুষ। বন্ধুগণ,
এই ঘটনায় কিন্তু ওইটার স্খলন হয়ে গেছে। ওই রাতে যে নির্মমতার ঘটনা এই লোকটি ঘটিয়েছে, এই লোকটির নাম ফোরকান। এই ফোরকান যা ঘটিয়েছে তা সকল রকমের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে নির্মমতার জায়গায় পৌঁছেছে, বর্বরতার জায়গায় পৌঁছেছে, ফলে এই ঘটনা ঘটেছে এবং দেশব্যাপী এটা একটা বড় নিউজ হয়েছে। এইভাবে মানুষ মানুষকে মারতে পারে। আপনি যদি একটা মুরগিও জবাই করেন, আপনার কাছে কিন্তু যদি আপনি অভ্যস্ত না হন তাহলে কিন্তু মায়া লাগে। অর্থাৎ আপনি গৃহপালিত মুরগি আপনার আশপাশে ঘুরে বেড়ায়, আপনি কুড়ো দেন, সেই রকম একটি মুরগিও যদি আপনি নিজের হাতে জবাই করেন, আপনার কিন্তু মায়া লাগে, কষ্ট লাগে যে আমার হাতে পালিত মুরগিটি আমি জবাই করছি। এটা কিন্তু হালাল আপনার জন্য। অথচ সেই আপনি কিনা আপনার প্রিয় সন্তান, সবচেয়ে প্রিয় সন্তানের জন্য মানুষ কত কান্নাকাটি করে, মানুষের ধন সম্পদ সব বিলিয়ে দেয় যে হে আল্লাহ আমাকে একটি সন্তান দিন, আমার কলিজা ঠান্ডা করুন। সন্তানহীন এ জীবন কোনো জীবন নয়। অনেক চেয়ে চিনতে, অনেক প্রার্থনা করে মানুষ কান্নাকাটি করে, কত মানুষ কত দরগাতে যায় নাউজুবিল্লাহ, বা মসজিদে মোনাজাতে আল্লাহর কাছে রোনাজারি করে যে আল্লাহ একটি সন্তান দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করুন। 3টি মেয়ে ফুলের মতো সন্তান, 1.5 বছরের, তারপরে হয়তো 3 বছরের, 4 বছরের। কি করে এই সন্তান 3টিকে হত্যা করলো নিজের হাতে? প্রত্যেকটা জিনিসের তো একটা সীমা আছে। এখানে 5 জনকে হত্যা করা হয়েছে, হতে পারতো যে 1 জনকে হত্যা করা হয়েছে, হতে পারতো 2 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু 5টি মানুষকে হত্যা করা, এটা তো স্বাভাবিক একটা মানুষের পক্ষে কঠিন। ওই যে মুরগির উদাহরণ দিলাম, একটি মুরগি জবাই করতে যেয়ে আপনার কষ্ট লেগেছে। এখন যদি মুরগি 4, 5টা, 6টা, 7টা আপনি জবাই করেন, তখন কিন্তু এই যে জবাই করে তাকে বা তাদেরকে আপনি রাখলেন শুয়ে এবং রক্তে ভেসে যাচ্ছে, আপনার নিজেরই কিন্তু তখন হয়তো নার্ভাসনেস তৈরি হয়। আপনারা দেখেন না, কোরবানির সময় যখন গরু জবাই করা হয়, তখন অনেকেই কিন্তু ওই জবাইয়ের সময় সেই দৃশ্যটি দেখে না বা দেখতে পারে না, কারণ এত রক্ত বের হয় যে ওই দৃশ্য দেখে অভ্যস্ত না হলে সাধারণভাবে দেখা যায় না, রক্ত দেখলেই ভয় লাগে। সেখানে মানুষ, আমার নিজের সন্তান, প্রিয় সন্তান, তাও নারী সন্তান, নারী সন্তান পিতাদের জন্য সবচেয়ে মায়ায় ভরা, প্রেমে ভরা সন্তান, নারী সন্তান। তারপরে স্ত্রী, প্রিয়তম স্ত্রী। যতই ঝগড়া লাগুক, যতই বিতণ্ডা হোক, যতই স্ত্রী স্বামীর গায়ে হাত তুলুক বা অপদস্থ করুক, ছোট করুক, ঘৃণা করুক, কিন্তু যখন গলায় ছুরি চালানো হলো বা দা চালানো হলো, তখন তো সেই স্বামীর একটা বার চালানোর পরই তো হাত কেঁপে ওঠার কথা এবং তার সেখানেই নিরস্ত্র হবার কথা। কিন্তু না, সে মৃত্যু নিশ্চিত করেছে। ওখানে যারা গিয়েছেন সরাসরি কাপাসিয়াতে যে এই ঘটনাস্থল দেখেছেন, সেখানে সরাসরি লাশগুলো দেখেছেন, তারা কিন্তু এই কথা বলেছেন যে এত কিভাবে নির্মম হয়ে স্বামী বা কর্তা ব্যক্তি 3 সন্তানকে এবং শ্যালককে, স্ত্রীকে মারলেন, এটা কেউ কল্পনাও করতে পারছে না। এটা কল্পনাতেও যেন মনে হয় যে এইরকম একটা ঘটনা ঘটানো সম্ভব নয়, সেখানে বাস্তবে সে ঘটিয়েছে। সেই ফিনকি দিয়ে রক্ত বের হওয়া, সন্তানগুলোর গলা থেকে রক্ত বের হওয়া, রক্তে শরীর ভিজে যাওয়া এবং সেই অবস্থায় আবার ছবি তোলা, ভিডিও করা, এটা কোন ধরনের মানুষ বা তার মন তখন কোথায় ছিল? একটা পাগলও যদি হয়, মানসিক বিকারগ্রস্ত লোকও যদি হয়, সেও হয়তো একটা খুনের পর আরেকটা করতে পারবেই না, তার হাত কাঁপবে অথবা সে নিজেই অজ্ঞান হয়ে যাবে রক্ত দেখে, আর পরের খুনটা, তারপরের খুনটা, তারপরের খুনটা সে করতেই পারবে না। তাহলে এটা করতে পেরেছে, তার মানে হচ্ছে তার কতটা বিকারগ্রস্ততায় তার পুরো মানসিক ব্যাপারটি ছিল যে সে সব কিছু সাকসেসফুলি করে ছবি এবং ভিডিও তুলে সেটা আবার পাঠিয়ে কল করে জানিয়ে সব ইনফরমেশন দিয়ে সে আত্মগোপনে যায়। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীটা অনেক সুন্দর,
আমরা যদি সিম্পলভাবে ভাবি তাহলে খুবই ইজি পৃথিবী, কিন্তু যদি জটিলভাবে ভাবি এবং গভীরে খুব কুটিল চিন্তা করে ভাবি তাহলে সত্যি এই পৃথিবীটা কুটিল। হ্যাঁ, সমাজে কুটিল, জটিল এবং ঝামেলা তৈরিকারী মানুষ, ঝামেলা পাকানোর মানুষ তো আছে, কিন্তু আমরা যদি আমাদের জীবনটাকে সহজ করতে চাই তাহলে সহজভাবে ভেবে সহজভাবে যদি আমরা নিতে চাই তাহলে সেটাও সম্ভব হয়। সেটাও আলোচনা সাপেক্ষে, কথা বলা সাপেক্ষে, ধৈর্য ধরা সাপেক্ষে, সহনশীলতা দেখিয়ে, প্রতিক্রিয়া যৌক্তিক দেখিয়ে, অথবা প্রতিক্রিয়া দেওয়ার সময় নিয়ে, অথবা ধীর পদক্ষেপে অনেক কিছুই করা সম্ভব। আপনি একজন লোকের বিরুদ্ধে আপনার ক্ষোভ, বিক্ষোভ বা তিক্ততা প্রকাশ করবেন, সেটা নানা ওয়ে আছে, কথায়, আলোচনায়, বন্ধু ধরে, অথবা কোনো আইনের আশ্রয় নিয়ে, অথবা আত্মীয় স্বজন ধরে, অথবা সিনিয়র কাউকে নিয়ে, অথবা মুরব্বীদেরকে নিয়ে, নানাভাবেই কিন্তু এটার পথ আছে যদি আপনি পথ খুঁজতে চান। আর যদি মনে করেন সিদ্ধান্ত আপনার, আপনি নিজেই ফয়সালা করে দেবেন এইভাবে হত্যা করে, তাহলে তো আপনার মতো বিকারগ্রস্ত লোক পৃথিবীতে আর কয়টা আছে। আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি এখানে এই ফোরকানকে দেয়া হোক, যাতে করে আর কেউ এই পথ না ধরে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে পারিবারিক কলহের কারণে এরকম হত্যার ঘটনা, এবং এই হত্যার ঘটনা ইদানিং বেড়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুব ব্যাড সিগন্যাল। সামাজিক যে নিরাপত্তা, তারপর রাষ্ট্রীয় যে আইন কাঠামো, আইন প্রয়োগকারী সংস্থাদের যে আচরণ, বিশ্বাস আইন বিভাগের প্রতি, এই বিষয়গুলো কিন্তু অনেক কাজ করে। কারণ এগুলোতে যখন মানুষের আস্থা থাকে, বিশ্বাস থাকে, তখন মানুষের ভয় থাকে এবং মানুষ সাবধানতা অবলম্বন করে। যখন মনে করে যে আইনের কাছে যে, বা কোনো মোড়লের কাছে যে, মুরব্বীর কাছে যে, বা স্থানীয় প্রশাসনের কাছে যে, বা আত্মীয় স্বজনের কাছে বলে কোনো সুরাহা হবে না, সুরাহা করতে গেলে আমাকেই আইন হাতে তুলে নিতে হবে, তখন মানুষ এই ধরনের অপরাধ করে। তবে যাই হোক, যতই মদ খান, গাঁজা খান, তারপর আফিম খান, অথবা বাবা খান, অবশ্যই এই এত কিছুর মধ্যেও নিজের বিবেককে সজাগ রাখতে হবে, আর এই সমস্ত মাদক থেকেও নিজেকে সরিয়ে রাখতে হবে। কারণ মাদক এমন একটি শক্তি, এটা তো ড্রাগ, এই নিউরন সিস্টেমকে চেঞ্জ করে দেয়। যখন চেঞ্জ করে দেয় তখন কিন্তু সে খারাপ গালি দিতে তার কুণ্ঠা বোধ হয় না, এবং সে কিন্তু হত্যা করতেও সে কোনো খারাপ অনুভব করে না। সে তখন একটা মাস্তির মধ্যে বাস করে, একটা মজার মধ্যে বাস করে, একটা হ্যালুসিনেশনের মধ্যে বাস করে, একটা ইলিউশনের মধ্যে বাস করে। তখন সে মনে করে যে এই হত্যাটি একটা গেম। তারপর যখন সে তার এই নেশা কেটে যায়, তখন সে তার সম্বিত ফিরে পায় এবং বোঝে যে এটা অন্যায় হয়ে গেছে। কিন্তু যেহেতু নিউরন সিস্টেম ওই ড্রাগের কারণে চেঞ্জ হয়ে গেছে, ফলে মানুষ তার আত্মনিয়ন্ত্রণ, জৈবিক নিয়ন্ত্রণ সব কিছুই সে হারিয়ে ফেলে, আর তখনই এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। ফলে সব কিছু তদন্ত করে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর প্রেক্ষিতে আমাদের শিক্ষা কী, সেইগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জানাতে হবে এই জাতিকে, এবং কোনোভাবেই এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। ওই যে হাসিনা বলেছিল আমরা তো বেড পাহারা দিতে পারবো না, মানে বেডরুম পাহারা তো দিতে পারবো না, কিন্তু আইন কাঠামো, সামাজিক প্রচলন এবং শৃঙ্খলা ব্যবস্থাপনা, তারপর সরকারের যে নানা রকমের নৈতিকতার ব্যাপারগুলো আছে, যেগুলো প্রচার করা হয় রেডিও, টেলিভিশনে, পত্রিকায়, আলোচনায়, টকশোতে, এই পুরো সিস্টেমটি যখন কাজ করবে তখন বেডরুম পাহারা দিতে হবে না। বেডরুম পাহারা না দিয়েও পাহারার মতো অবস্থা হয়ে যাবে। কেউ খুন করার সাহস করবে না, পারিবারিক সহিংসতা এসে আইনের কাছে যাবে, পারিবারিক ঝগড়া বিবাদ এসে মুরব্বীদের কাছে যাবে, স্থানীয় প্রশাসনের কাছে যাবে। এইভাবেই সে তখন একটা সিস্টেমের মধ্যে আসবে, এবং তখন বেডরুম পাহারা না দিলেও, শুধু বেডরুম নয়, বেডরুম, বাড়ি,
মহল্লা, সমাজ, তারপর উপজেলা, জেলা, বিভাগ সব কিছুই একটা শৃঙ্খলার মধ্যে থাকবে। এটা হলো একটা ধীরে ধীরে সমাজকে কলুষমুক্ত করার প্রক্রিয়া, সিস্টেম। সেই মেকানিজম, সেই সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সেই সিস্টেমে যেন মানুষের আস্থা থাকে সেটা করতে হবে। প্রিয় দর্শক, আমরা তীব্র ঘৃণা প্রতিবাদ জানাচ্ছি যে ফোরকান অথবা তদন্ত সাপেক্ষে যারা সংশ্লিষ্ট বের হয়ে আসবে, যিনি হত্যাকারী, তার শাস্তি হোক, তার প্রতি ঘৃণা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সরকার একটা উদাহরণ স্থাপন করুক যে এই ধরনের অপরাধ করে কেউ ছাড়া পায় না, আর এই ধরনের অপরাধ কখনোই সমাধানের পথ বের করে দেয় না।